السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? الحمد لله. কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ওস্তাদ কখন আসবে? তো নামাজের সময় তো আসলে এই মানে মাগরিবের সময়টা একটু কম বেশি। চলে আসবে, চলে আসবে, চলে। হ্যাঁ, প্রায় নামাজ শেষ হতে যেতেই তো 7:30 বাজে। ওটাই চিন্তা করতেছি আমি, মানে বেরোয় মাত্র জয়েন করলাম আর কি। আমিও বের হয়ে জয়েন করলাম। প্রশ্ন কোনো কিছু রেডি আছে নাকি ভাই? জানা কোনো প্রশ্ন জি করার ভাই। মতো, প্রশ্ন করার মতো না, প্রশ্ন টশ্ন আছে নাকি? কিছু নাই, আমি আসলে শোনার জন্যই জয়েন করলাম যে আসলে কে কি প্রশ্ন করে সেখান থেকে একটু জ্ঞান অর্জন করা যায় কিনা। আলহামদুলিল্লাহ, এই যে আমারও একই অবস্থা যে ওইরকম তো প্রশ্ন রেডি করতে পারিনি। বাকি এদের কি হ্যাঁ, অবস্থা? বাকি ভাইদের যে কি অবস্থা। ওস্তাদ না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আজকের ক্লাসের কথা কি ওস্তাদ জি বলে গেছেন নাকি? এটা ভিজন ক্লাস না, আমাদের হচ্ছে আমরা যে আকীদা এবং ফিকহ সম্পর্কিত হ্যাঁ, পড়াশোনা। বুঝতে পারছি, মানে ওইটাই কি উনি ভুলে ভুলে গেছেন এরকম কিছু নাকি? সিআর ভাই যিনি আছেন একটু দেখতে পারেন, যেহেতু উনি নিজের মুখে বলছে টাইমের কথা, এখন তো অলরেডি টাইম অনেক পাস হয়ে গেল, তো এই জন্য আর কি। এমনও তো হতে পারে যে কাজের কারণে হয়তো ভুলে গেছেন যে আজকে হওয়ার কথা ছিল, হতেও পারে। সাদমান ভাই আছেন?
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই নামাজ পড়তে আস্তে আস্তে দেরি হয়ে গেল, জয়েন করে মসজিদে গেছিলাম তো। এই ওস্তাদ চলে আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, একটা প্রশ্ন ছিল। এই আজকের আসসালামু মশক আলাইকুম ক্লাস কি? রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা সকলে ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আপনি আছেন? কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওস্তাদ, আপনি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? জি জি জি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একজন একজন করে করব, সবারই সুযোগ দেওয়া হবে। আমরা প্রশ্নগুলো একজন একজন করে করব, হ্যাঁ ইনশাআল্লাহ। জি, একজন আসেন। জি, এখন আর কারোর প্রশ্ন নাই নাকি ভাই? জি, একজন একজন করে আসেন, একজন আসেন, প্রশ্ন করেন। প্রশ্নকর্তারা মনে হয় আজকে আসে নাই, যেটা জি বুঝতেছি। জি, প্রশ্নকারীরা মনে হয় আজকে জয়েন হতে পারে নাই, জয়েন হতে পারে নাই। তাই তো আপনারা শোনার জন্য আসছেন, হ্যাঁ? জি ওস্তাদ, স্যার। আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে যে কোনো যে প্রশ্ন হতে পারে, করেন, যে কোনো প্রশ্ন করেন। আমি যদি পারি, ক্লাস রিলেটেড হলে তো ভালো হয়, আহ, ক্লাস রিলেটেড বাইরেও যদি করতে পারেন করেন, সমস্যা নাই। আচ্ছা, তাহলে জি ওস্তাদ এটা হচ্ছে আমি ট্রিকের যে মতো না? ক্লাসের বাইরে একটা কোশ্চেন করতে চাই, জরুরি আর কি। গতকালকে একজন জানতে চাইছিল কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। জি জি। বিষয়টা হচ্ছে যে একটু বিস্তারিত বলতে হবে, নাহলে হয়তো আপনি বুঝতে পারবেন না যে বিষয়টা কিরকম। তো প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে ভার্সিটির পাশে হচ্ছে একটা মানে টোল আছে আর কি। তা আমরা স্টুডেন্ট যারা আছি, আমরা যখন যাতায়াত করি টোল দিয়ে, তো হচ্ছে যদি অটোতে যাতায়াত করে আর কি, তো আমরা টোল সাধারণত দেই না। বিষয়টা এরকম না যে দেই না, মানে আমাদের জন্য মাফ করা আছে আর কি টোল, যদি হুম আমরা অটো দিয়ে চলাচল করি আর কি। তো অটো ভাড়া হচ্ছে এখান থেকে আসা এবং যাওয়া, যাইতে 15, আসতে 15 আর কি। তো আবার টোল হচ্ছে 30 টাকা করে আর কি, হুম একবার। হুম এখন অটোর মধ্যে হচ্ছে দুইজন, দুজন, চারজন, পাঁচজন বসা যায়। এখানে যদি আমরা একজন স্টুডেন্ট থাকি, তাহলে এটা আমরা মাপ করাতে পারি টোলটা আর কি। যখন টোল মাপ করে তখন হচ্ছে যে আমরা ভাড়া দেই না, অর্থাৎ ওই 15 টাকা ভাড়া দেই না। আবার এদিকে হচ্ছে টোল 30 টাকা, অর্থাৎ অটোওয়ালার অটো মামার হচ্ছে 30, মানে 15 টাকা লাভ থাকতেছে এখানে এক্সট্রা। আবার যদি আমরা দুইজন থাকি অটোতে, তবুও আমরা দুইজনের ভাড়া দেয় না, কারণ 15 + 15 30 টাকা, অর্থাৎ টোল 30 টাকা, আমাদের ভাড়া 30 টাকা, দুইটা ক্রস। তো এরকমটা আর কি। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে এই কাজগুলা করি, আবার এখানে আরেকটা অপশন আছে। সেটা হচ্ছে যদি আমরা একজন থাকি অটোতে, তখন হচ্ছে আমরা অনেক সময় অটোওয়ালা মামাকে বলি যে আপনি 10 টাকা টোল দেন, তাহলে ওইদিকে থাকতেছে 20 টাকা, আর আমাদের ভাড়া হচ্ছে 15 টাকা। তো 20 টাকা 15 টাকা মাইনাস, এখানে আর 5 টাকা অটোওয়ালার এক্সট্রা থাকতেছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ভাড়া দেই না ম্যাক্সিমাম টাইমে আর কি, যখন সিঙ্গেল থাকি। তো এখন বিষয়টা হচ্ছে যে কালকে একজনে আমাদেরকে জিজ্ঞেস করছে আর কি, যে এটা কি আমরা ঠিক করতেছি কিনা, বা এই কাজটা কি শরীয়ত সম্মত কিনা, যে আমরা যে এই কাজটা করি। কারণ হচ্ছে যখন আমরা সিঙ্গেল থাকি বা দুইজন থাকি, তখন কিন্তু এখানে বাকি আরো তিনজন কিংবা তার চারজন বাইরের মানুষ থাকতেছে, তো সেই হিসেবে তাদেরও কিন্তু মাফ হয়ে যাচ্ছে টোলটা। হুম হুম। এখন মূল বিষয়টা হলো আপনার এই মাসালার ক্ষেত্রে, যে আপনাদের ক্ষেত্রে যে টোল নেয় না বা এটা মাপ, এটা জি, কাদের, এটা পাশ করেছে কারা? এটা এটা কি ওই টোল। কর্তৃপক্ষ, টোল জি জি, কর্তৃপক্ষ? কর্তৃপক্ষ থেকে যদি আমরা একটা অটোতে থাকি, তাহলে ওটা আর নিবে না আর কি। মানে পুরো অটোতে, মানে ব্যক্তি কেন্দ্রিক না, পুরো অটোতে হলো 30 টাকা টোল? মানে ওদের পক্ষ থেকে হচ্ছে যদি আমরা ওটাতে থাকি তাহলেই হবে। এখন একজন থাকে আর দুইজন থাকে, এটা আমাদের কর্তৃত্ব, মানে আমাদের উপর। না, আমি সেটা বলতেছি না, এই টোলটা নেয়, মনে করেন যে অটো গেল, পুরো জি অটোর উপরে 30 টাকা টোল নেয় জি জি, জি না? পুরো অটোর জি, উপরে। পুরো অটোর উপরে, হ্যাঁ? জি আর আপনারা থাকলে ওটা হলো জি, হবে না? আমরা যদি এখানে থাকি তাহলে টোলটার কি মাপ। এখন এখানে আমরা বিশৃঙ্খলা ভাবে চলাচল করি। এখানে কেউ কেউ হচ্ছে যে টোলে আসে, ভাড়াও মাফ করা দেয়, আবার ভাড়াও দেয়, মানে এক্সট্রা এখানে খরচ করতেছে পোলাপান। আবার অনেকে আছে যে 10 টাকা দেয়, আবার অনেকে আছে 20 টাকা দেয়।
আবার অনেকে আছে যে ভাড়াও দেয় না, টোলও দেয় না, এক একজনে এক এক রকম ভাবে চলে আর কি, যে যার মতো সুবিধা পায়। হুম, হুম। তবে এর মধ্যে হচ্ছে যে আমাদের মানে মেয়ে যারা আছে, মেয়ে শিক্ষার্থী যারা, তো এরা হচ্ছে ম্যাক্সিমাম এটা করে যে টোলও মাফ করায় দেয়, আবার হচ্ছে অটোওয়ালাকে ভাড়াও দেয়, আবার 15 টাকায় ভাড়াই দেয়, মানে হচ্ছে এক্সট্রা এখানে অটোওয়ালার আপনার 55 টাকা বা হ্যাঁ 45 টাকা মতো লাভ হচ্ছে। এখন কথা হলো এখানে যে টোল যে নিচ্ছে না, এটা হলো কাকে মাপ করাবে? এটা আপনার থেকে নেবে না, না মূলত অটোওয়ালা থেকে মাপ করাচ্ছে স্টুডেন্ট অটো ওঠানোর কারণে? এটা দেখতে হবে আর কি। জি, এখানে যদি মানে এমন হয় স্টুডেন্ট। যে মূলত যে আপনি অটোতে স্টুডেন্ট থাকার কারণে অটোওয়ালার থেকে নিচ্ছে না টাকাটা, যদি এমন হয় তাহলে আপনাকে ভাড়া দিতে হবে, স্টুডেন্ট যারা আছে তাদেরকে ভাড়া দিতে হবে, বুঝতে পারছেন? আর যদি এমন হয় যে না, এটা হলো এই বোনাসটা হলো স্টুডেন্টকে, ঠিক আছে, এই মূলত এটা সাধারণত স্টুডেন্টকে দিবে না, হয়তো দিবে হলো অটোওয়ালাকে, যে অটোওয়ালা স্টুডেন্টকে বহন করতেছে এই জন্য অটোর থেকে মাফ করে দিচ্ছে, এই বোনাসটা হলো অটোওয়ালাকে দিচ্ছে, এরকম মানে কিনা? আমরা যখন অটোতে থাকবো তাহলে অটোওয়ালা থেকে টোল দিবে না, মানে আমরা বলে দিই যে মামা ভার্সিটি, এটা বলে দিলে আর টোল নেয় না আর কি, এটা আমাদের বলতে হয়। না, এটা বলুক যাই করুক, কিন্তু এই মাপটা, টাকাটা মাপ হচ্ছে কার? এই টোল আদায়কারীরা যে মাপ করাই দিছে, এটা কার টোলের মাপ করাইছে? এটা মানে টোলের অটোওয়ালারে অটোওয়ালা করাইছে না আপনারা করাইছে, আপনাদের করছে? মানে এটা হচ্ছে অটোওয়ালা করছে না এই টোলটা? অটোওয়ালা মানে টোলটা মাপ হচ্ছে অটোওয়ালার, বাট মাপ করাইতেছি আমরা। আমরা নিজেরা মাপ করাচ্ছি। মানে বেনিফিটটা পাচ্ছে মনে হয় অটোওয়ালা, এটাই এটা বোঝাতে চাচ্ছে না? না না না, যদি বেনিফিট অটোওয়ালার হয় কোন সময়, যখন হচ্ছে আমরা ভাড়া দিচ্ছি আবার টোল মাফ করাচ্ছি তখন, কিন্তু এখানে হচ্ছে এক একজন এক একভাবে চলে, যেহেতু যে কেউ হচ্ছে এখানে টোল মূল মাফ বিষয়টা করাচ্ছে। আমি বলি, লেনদেনটা আপনি যেটা আমি বলি, এখানে টোল আলারা যতটুকু মাপ করছে এটা হলো অটোওয়ালাকে মাপ করছে, বুঝতে পারছেন? এটা আপনি আমাদের থাকার কারণে। কারণে, হ্যাঁ জি জি আপনাদের জি কারণে হোক, জি কিন্তু জি আপনাদের কারণে হোক, অনেক সময় দেখবেন না একটা ট্রেনে বা কিছুতে একটা অফিসার থাকে, জি সে ভাড়া দিয়ে ঠিকই যায়, হঠাৎ করে জি গাড়িটা আটকাইছে, তখন বলে যে আমি হলো অমুক ইতে অফিসার, তখন জি দেখবেন ঠিক আছে আপনাকে আর টাকা দিতে হবে না, গাড়ি যান। কিন্তু এখানে কিন্তু ঠিকই দেখবেন অফিসার কি করে দেয়, ভাড়াটা মাফ দিয়ে করে। দেয়, কিন্তু ভাড়া দেয় না, কিন্তু জি তার কারণে, অফিসের কারণে বেনিফিটটা পাইছে কে? ওই গাড়িওয়ালা, অর্থাৎ গাড়িওয়ালাকে সে ছাড়িয়ে দিছে, অথবা ওই টোলটা নেয় না। মূলত আমার যতটুকুই হলো যে আপনার এই বেনিফিটটা দিচ্ছে হলো অটোওয়ালাকে, বুঝতে পারছেন? আমি আগে মাসালাটা বলি, জি তাহলে এই বেনিফিটটা হলো অটোওয়ালাকে, আপনি থাকার কারণে তাদের এই সুযোগটা দিছে, তার টোলটা নিবে না, বুঝতে জি পারছেন? জি। কারণটা কি? এখানে অটোওয়ালা নিলেও ওই যে আপনারা তো আর মূল ভাড়া দেন না, স্টুডেন্ট ভাড়া দেন, না, আমরা এরকম কম ভাড়াই আছে দেই না? না, হ্যাঁ, ভাড়াই দেই না, এবং ভাড়াই দেন না। আমাদেরকে বলা হচ্ছে যে যদি আপনারা টোল মাফ করে দেন তাহলে অটোওয়ালাদের ভাড়া দিবেন না, এটা হচ্ছে আমাদের টোল থেকে বলা আসে। যে টোল মাফ করাই দিলে তাহলে কি করতে হবে অটোওয়ালাকে? ভাড়া দিবেন না, মানে এটা আমাদের স্টুডেন্টদের জন্য বলা আছে যে ভাড়া দিবেন না, কিন্তু ওই যে কিছু দয়ালু দয়ালু স্টুডেন্ট আছে, ওরা আবার ও, ভাড়াও দেয়, আমি টোল আমি মাফ ওই করে। বিষয়টা বলতেছি, যাই হোক এটা বলি। তাহলে যেহেতু গাড়িওয়ালাকে মাপ দিছে টোলালা, বুঝতে পারছেন? জি এখন আপনাদের ক্ষেত্রে আবার টোলালা বলে দিছে যে যদি এরকমই হয় এই বেনিফিটটা আবার আপনাদের উপর চলে আসতে, যদি ওই কথা বলে দেয় তাহলে তো আপনাদের উপর আসবে, হ্যাঁ, জি তাহলে জি আপনাদের এটা জায়েজ হবে। যদি আপনাদের, যদি এই টোলালারা বলে দেয় যে মূলত জি ঠিক আছে গাড়ির থেকে মাফ হবে, বাকি তোমাদের থেকে এই টাকাটা তোমরা দিবা না, তোমরা এই জি। এই মাপটা করাই দেবো, কেমন যেন আপনি না থাকলে ওই টাকাটা কি নিত, ওই ইয়ালা নিত, টোল নিত, হ্যাঁ, জি টোল নিত। আর জি আপনি থাকার কারণে নিচ্ছে না, মূলত ওই যে টোলালা যদি এরকম আদায়কারী বলে দেয় যে তোমরা দিবা না, তাহলে তো নিঃসন্দেহে এটা জায়েজ, বুঝতে জি পারছেন? জি এটা জায়েজ হবে, কারণ ওটা তখন টোল আদায়কারী তো আপনাদের বলে দিছে জি যে আপনার হলো দেওয়া লাগবে না, বা এই টোলটা আপনার থেকে কেমন যেন মাফ হয়ে যাচ্ছে, তাহলে এটা আর কেউ যদি অতিরিক্ত দেয় এটা ইহসান, ভালো হবে। আর যদি না দেয়, যদি টোল আদায়কারী এভাবে আপনাদের বলে দেয়, তাহলে এটার অবকাশ আছে আপনারা না দেওয়ার। আর আর এই ক্ষেত্রে কি কোনো ইয়া হবে যে ওই যারা এই কাজটা করে, যে টোলও মাফ করা হচ্ছে আবার ভাড়াও দিচ্ছে, ওই দিক দিয়ে আমাদেরকে বলা আসছে, তো আপনারা মানে এটা ভালো, ওনাদের। ওটা ওটা আরো সওয়াব হলো, ওটা দিলে দিতে পারে না কেউ না, যদি এখানে দেয়। ওস্তাদ, এখানে একটা বিষয় আছে যে টোলের থেকে এটা রাগান্বিত হয়, কারণ হচ্ছে যে আমরা, আপনারা ভাড়াও মাফ করাচ্ছেন, মানে টোলও মাফ করাচ্ছেন আবার ভাড়াও দিচ্ছেন, তাহলে তো এখানে আমাদের লস না করাচ্ছেন, না, ওদেরকে টোলালা তো। রাগ করার কি আছে এখানে? এখানে যদি আপনি 200 টাকা দিয়ে দেন গাড়িওয়ালাকে, বুঝতে পারছেন, জি ওরা রাগ করতে পারে এই হিসাবে যে তোমার থেকে আমি তোমারে দিচ্ছি এই টাকাটা, তুমি আবার জি, আবার টাকা দিচ্ছ কেন, এটা রাগ অটোওয়ালাকে করতে আমরা পারে। এক্সট্রা বেনিফিট দিচ্ছি, হ্যাঁ, এটা আর এটা কি। দিচ্ছ কেন, এটা হয়তো রাগ করতে পারে, সেটা অন্য কারণে। বাকি আপনি 100 টাকা ধরাই দিলেন 15 টাকা ভাড়ার কাছে, এটা কি নাজায়েজ কিছু? আমি না না যেটা করি, আমি অন্য সময় ভাড়া, দেখা যাচ্ছে যে ভাড়া আমি জিজ্ঞেস করি তাকে, ভাই কত টাকা নেবেন? তোকে ভাই হলো 40 টাকা নেবো, আমি যে ভাই 30 টাকা দেবো, যাবেন কিনা? তো চলেন। তা আমি ধরার সময় তখন আমি কিন্তু 40 টাকা দিয়ে দিই,
তখন অনেক খুশি হয় যে হুজুর হলো আসার সময় আমার সাথে ই করছে হলো 30 টাকা, এখন আমার 10 টাকা বেশি দিল। বুঝতে পারছেন? তো জি আপনাদের এটা জায়েজ আছে, আপনারা চাইলে, যেহেতু টোল আদায়কারীরা আপনাদের সুযোগ দিচ্ছে যে আপনারা এটা দিবেন না, এই 30 টাকা এটা মাপ, সেই হিসাবে টোল আদায়কারীও এই 30 টাকা আপনাদেরকে দিচ্ছে। বুঝতে জি পারছেন? জি এখন যদি আপনাদের জায়েজ আছে, আপনি না দিতে পারেন, কিন্তু যখন টাকা দিবেন, তো দিলে ওইটা আর কি না জায়েজ হারাম কিছু না, আপনার সওয়াব হলো বা হলো, এই আর কি। কিন্তু আপনাদের শুধু মূল ওইটা তো মাসালা না, যদি দেন এটা তো মাসালা না, আর না দিলে না এটা না মাসালা কি হবে? এটা তো অবকাশ আছে যে টোল আদায়কারীরা আপনাদেরকে বলে যে টাকাটা আপনাদেরকে দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন? তাহলে এমনিতে কোনো সমস্যা হবে না এটার জন্য। না, যদি দেয়, এই যে আমি আপনাকে উদাহরণ দিলাম না, 30 টাকার ভাড়া আমি 100 টাকা দিলাম, সমস্যা আছে এখানে? তো ওখানে ভাড়াই না ছিল না, ওই স্টুডেন্ট যে মহিলা স্টুডেন্ট যারা যায় বা এদের ভাড়াই লাগতো না, যে এটা টোলাদেরকে মাফ করে দিয়েছে। তো এই হুম, সুযোগটা তাদেরকে বলে দিলেন, যে মাসালাটা শোনাই দিলেন যে আসলে এই টোলাদায়কারীরা আমাদেরকে দিচ্ছে, এই জন্য আমরা এই সুযোগটা নিতে পারি, এজন্য অযথা কেন দিব। আর কেউ যদি চায় তাহলে এমনি দিল সেটা ড্রাইভারকে, সেটা ভিন্ন কথা, বাকি জি সুযোগ আছে না দেওয়ার। কারণ জি টোলাদায়কারীরা আমাদেরকে এই জিনিসটা দিচ্ছে, এই বেনিফিটটা দিচ্ছে। বুঝতে পারছেন? জি ওস্তাদ, বুঝতে পারছি। আর একটা মানে বিষয় কেমন হচ্ছে যেন যে আমি বলি, কেমন যেন আমি জি এমন বলি উদাহরণটা, যে টোল আদায়কারী ওই অটোর থেকে 30 টাকা নিয়ে নিল, বুঝতে পারছেন, নিয়ে জি হয়তো আপনাকে এটা দিয়ে দিল, এরকম আর কি। মানে টোল আদায়কারীরা এরকম সিস্টেমের। জি জি এরকম হয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, কিছুটা এরকম হয়ে যাচ্ছে। আর আমি বললাম যে ওইটা যদি আপনাদেরকে যদি খাস না করে দেয়, যে আপনারা দিবেন না, এই কথা যদি না বলে দিত, তখন কিন্তু আবার মাসালা ভিন্ন আসতো। বুঝতে পারছেন? জি বুঝতে জি পারছি। জি, ঠিক আছে, তাহলে শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আচ্ছা হচ্ছে আরেকটা হচ্ছে যে জমহুর ওলামা বলতে কি বোঝায়? জমহুর উলামা বলতে অধিকাংশ আলেম যারা, তাদেরকে জমহুর উলামা ইকরাম বলেন। হুম। জি আবার অধিক হ্যাঁ, অধিকাংশ আলেম বলতে, যেমন মনে করেন সারা পৃথিবীতে, মানে একরকম উদাহরণস্বরূপ আমি বলি, যেমন বিয়ে শাদীর ক্ষেত্রে মেয়ের কোন কোন জিনিস দেখা জায়েজ আছে, হ্যাঁ, তাহলে সারা পৃথিবীর সকল আলেম, বেশিরভাগ আলেম বলছেন যে মেয়ে দেখতে যাবে বিয়ের জন্য, চেহারা দেখতে পারবে, হাতের কবজি পর্যন্ত, আর পায়ের তালু এছাড়া দেখা জায়েজ নাই। আর এক দুইজন বলছেন যে ওনারা হলো যে চুল দেখতে পারবে, ঘাড় দেখতে পারবে, আবার আরো অনেক বিষয় থাকে, বুঝতে পারছেন, এগুলোও দেখতে পাবে, এরকম বলে। তো এই যে জমহুর উলামায়ে কেরাম বলতে তাহলে কোনটা, যে সারা পৃথিবীর সকল আলেম একদিকে, আর এক দুইজন বিচ্ছিন্ন মত দিছে, তাহলে বিচ্ছিন্ন মতের বিপরীতে জমহুর উলামায়ে কেরাম, এটাকে জমহুর বলা হয়। হ্যাঁ, অধিকাংশ। অধিকাংশ আর কি, জমহুর মানে অধিকাংশ। বিচ্ছিন্ন মত যদি হয়, এটা কিন্তু বিচ্ছিন্ন মত হলে কত কিছুই গ্রহণ করা হইতে পারে, বিচ্ছিন্ন মত যদি হয় আর কি। আচ্ছা ওস্তাদ, জি জি। আচ্ছা ওই যে টোলের যে ইয়েটা বললো, এখন এই টোলটা কি ব্যক্তিগত নাকি সরকারি? সরকারি যদি হয় তাহলে তো সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তার হ্যাঁ হ্যাঁ, কর্তৃপক্ষের এটা উপরে। আমি বললাম যে ওটা হলো অনুমতি লাগবে, তিনি বললেন টোল আদায়কারী বা টোল ঊর্ধ্বতন থেকে অনুমতি আছে, আমি সেই হিসাবে বলছি আর কি। আবার অনেক যদি সময় ব্যক্তিগত কোম্পানি হয়। হয়, জি জি, হ্যাঁ, ব্যক্তিগত কোম্পানি হলে হয়। তো ওটা নিজের উদ্যোগে যদি করে দেয়, হ্যাঁ, অনেক এটা সময় মূল নিজেদের। বিষয়টা হলো যে ওই টোল যারা, মানে মূল যারা, তাদের থেকে জি অনুমতি থাকতে হবে। বুঝতে পারছেন? ওই জায়গায় ওই যে একজন বসে থাকে উনি বলে দিলেন এমন না। এই জি। জায়গায় মূলত ঊর্ধ্বতন থেকে অনুমতি লাগবে, যে আপনাদের যদি ঊর্ধ্বতন থেকে, ভালো একটা জিনিস বলছেন আর কি। তো সেজন্য আমি বললাম যে মূল ওই টোল যারা ই করে তারা ই কেনা, মূল কর্মকর্তারা অনুমতি লাগবে আর কি, যেটা ওস্তাদ, যার। এখানে মূল বলতে হচ্ছে যে এখানে যারা এটা পরিচালনা করে এখন, মানে এটা যারা কি লিডার কোম্পানি আছে, না সরকারি? লিস্ট দেওয়া আর কি। ও, লিজ দেওয়া, এই যে লিজ যারা নিয়েছে তারা জি ওদের যদি ই থেকে করে। বলা আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে হবে। জি জি। জি আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, বলেন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে তাহারাত বা পবিত্রতা সম্পর্কে। যে অনেক সময় যদি আমাদের মানে মনে করেন ফরজ গোসলের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আহ কাপড় যখন নাপাক হয়ে যাবে, কাপড়ের মধ্যে নাপাকি, ওই কাপড়কে পাক করার সর্বোত্তম তরিকা কোনটা? এটা হলো একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন একটা হলো, একটা করে হোক, একটা একটা করে হোক, বুঝতে পারছেন? আচ্ছা সর্বোত্তম ঠিক তরিকা হলো, আমরা যদি ফরজ গোসল হয়ে যাই, তাহলে সবচেয়ে ভালো হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, কাপড়ের নাপাকে আগে ধুয়ে নিতেন। এজন্য উত্তম হলো যে ওই কাপড়টা আমরা চেঞ্জ করে ফেলবো। এরপর আমার শরীরে কোথাও নাপাকি লেগে থাকলে ওইটা ধুয়ে ফেলে, মানে এক কথা, নাপাক যে কাপড়টা লাগছে ওই কাপড়টা আলাদা খুলে আরেকটা কাপড় পরবো। বুঝতে পারছেন? পরে ওই কাপড়টা আলাদাভাবে 3 বার ধৌত করব। পদ্ধতি হলো, বালতিতে আমি পরিমাণ অনুযায়ী পানি নিব, ভালোভাবে নিংড়ায়ে ধুয়ে
চিপবো, এরপর পানি ফেলে দিয়ে আবার পানি নিব, আবার চিপবো, আবার পানি নিব, এভাবে 3 বার করলে এই কাপড়টা পাক হয়ে যাবে। এটা হলো সর্বোত্তম পবিত্রতার হুম। আর আলাদাভাবে যে লুঙ্গিটা পরলাম এটা পরে গোসল করতে হবে। আমরা যেটা করি ওই নাপাক কাপড় পরেই গোসল করি। একটু খেয়াল করবেন, বলেন নাপাক কাপড় পরে গোসল করলে নাপাকে আরো শরীরের সাথে লাগে না? লাগে। হ্যাঁ, তবে পাক হয়ে যাবে। আপনি যদি নাপাক কাপড় দিয়ে গোসল করেন তাহলে এই জায়গায় অনেক পরিমাণ পানি ঢালতে হবে, অন্যথায় কিন্তু পাক হবে না। কারণ সহজে কিন্তু কাপড় থেকে নাপাকি আপনার শরীরে থাকা অবস্থায় কিন্তু নাপাকিটা সহজে যাবে না। হ্যাঁ, জি। এজন্য উত্তম হলো যে ওই কাপড়টা চেঞ্জ করে করা। আর যদি কেউ পুকুরে গোসল করে সেটা ভিন্ন কথা। হ্যাঁ বলেন, বুঝতে পারছেন ভাই এটা? জি জি, বুঝতে পেরেছি। আরেকটা হচ্ছে, এটা তো হলো বড় নাপাকির ক্ষেত্রে, মানে যখন হলো ওই মানে যেটা মনি বের হয় ওইটার ক্ষেত্রে এটা। এখন যদি অনেক সময় স্বাভাবিক উত্তেজনা বশত মজি বের হয়, সামান্য পরিমাণে মজি বের হয়, এবং এটা যদি ইয়াতে লাগে, মানে কাপড়ে লাগে, তখন সেই ক্ষেত্রে এটা পবিত্রতা হওয়ার মাসালাটা কি হবে? একই বিষয়, একই বিষয়। মনিউ হলো নাজাসাতে গলিজা, আবার ওই যে যেটা বের হলো মজি বের হলো এটাও নাজাসাতে গলিজা, দুইটাই কিন্তু নাজাসাতে গলিজা। ওই ক্ষেত্রে তো গোসল ফরজ হ্যাঁ, হয় নাই। গোসল ফরজ হচ্ছে না, কিন্তু আপনার এই ক্ষেত্রে হলো তখন আপনার লুঙ্গিটা ওইভাবে 3 বার ধুতে করতে হবে। আপনার গোসল করা লাগতেছে না, আপনার শরীরে কোথাও যদি লাগে তাহলে ধুয়ে ফেললেই হবে। বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। হ্যাঁ। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই। জি হুজুর, আমি এই যে এই হাদিস থেকে জি একটা হাদিস আছে হুজুর, ফিকের প্রথম ক্লাসে, জি জি যে এই যে এই হাদিস থেকে বোঝা যায় একজন সাহাবী বনু কুরাইজার মহল্লায় না পৌঁছে কেউ আসর করবে না। এই জি জি। হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দলকে কিছু বলেননি, কেন হুম হুম। বলেননি শুধু বলতেন? এটা তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামে ভালো জানেন, বুঝতে পারছেন? আর এখানে হাদিসের ব্যাখ্যা থেকে বিভিন্ন জায়গায় লেখা দুই দল সঠিক এজন্য যে আসরের নামাজ হয়ে গেছে, আল্লাহর হুকুম আগে না, জি আসরের আজান যখন হয়ে গেছে তা আগে কি? আল্লাহর আল্লাহর হুকুম। হুকুম, সেজন্য আল্লাহর হুকুম সে পালন করে নিয়েছে। তো এই জায়গায় বকা দেওয়ার কি আছে এখানে? এই তোমরা করছো কেন? ও তোর খারাপ কাজ করে নাই, করছে। এজন্য কিছু প্রথম দলকে বলে নাই, আর দ্বিতীয় দলকেও বলে নাই যে সে তার কথা শুনে আবার আসরে নামাজের রক্তও ছিল সে হিসাবে বনু কুরাইজায় গিয়ে নামাজ পড়ছে, এটাও কিছু বলে নাই। হুম। জি, শুকরিয়া। জি জি। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আর কারো কোনো প্রশ্ন আছে? জি ওস্তাদ জি, আমার আরেকটা ছোট প্রশ্ন ছিল। এটা হুম হলো, আমরা অনেক সময় শুনে থাকি যে ওলামায়ে কেরামের সোহবতে যাওয়া দরকার। এখন হুম হুম। আসলে সোহবত বলতে আমরা কতটুকু ইন্টারাকশন কি বুঝবো, যে এটাকে আমরা সোহবত হিসেবে ধরতে পারি? যে আমি সাপ্তাহিক একজন আলেমের সাথে দেখা করে গেলাম, বা তার পিছনে জুমার নামাজ পড়লাম, মুসাফা করলাম, এটাকে কি সোহবত বলবো? না না না, এটা সোহবত না। সোহবত আসলে আপনার কোনটা? সহজে বুঝবেন, অ্যাডভোকেট যারা আছে, অ্যাডভোকেটে জানেন এটা, শুধু লেখাপড়া করলে কিন্তু অ্যাডভোকেট যারা আছে তাদের কিন্তু মান হবে না, জানেন এটা? উচ্চ জি পর্যায়ে জি। উঠতে পারবে না, আলাদা সোহবতে থাকতে। সোহবত মানে একজনের দিক নির্দেশনে থাকতে হয়, তার চেম্বারে থাকতে হয়, তার কথাবার্তা, তার কাজ করতে হয়, তার অনুমতি লাগে, এটাকে বলা হয় সোহবত। বুঝতে পারছেন? এক কথা যাবতীয় বিষয় তার মাধ্যমে করা। তো এটা হলো সোহবত। শুধু এক মসজিদে নামাজ পড়লাম, মাঝে মধ্যে দেখা হলো, এটাকে সোহবত বলে না। এটা আপনি জেনারেল ক্ষেত্রেও এটা, অর্থাৎ এটা অ্যাডভোকেট যারা মানে তাদেরকে কতদিন জিজ্ঞেস হতে পারে করবেন। এরকম? হ্যাঁ, কোনো টাইম লিমিট আছে যে এতদিন পর্যন্ত থাকতে হবে? না একদম টাইম লিমিট নাই, মূল বিষয়টা হলো আপনার ভিতর পরিবর্তন হয়। অ্যাডভোকেটদের মনে হয় 3 বছর না কয় বছর দেয়, জি। 3 বছর না 5 বছর দেয়। তাহলে বুঝুন দুনিয়াবি ক্ষেত্রে কয় বছর সরকারি ভাবে? আচ্ছা, বুঝছি। হ্যাঁ, 3 বছর বা 5 বছর। তাহলে আখিরাতে ভাবে কত বছর থাকার দরকার ছিল মূল হলে? 6 মাস। জি। 6 মাস না মনে হয়, 6 মাস এক একটা কি আছে, ইয়ে আছে মনে হয়, শুধু 6 মাস না মনে হয়, না ছয় না, মাসের 6 মাস একটা। হ্যাঁ, অ্যাডভোকেটের আরো সাথে তো বেশি। কিছুদিন আগেও কথা হলো, আরো বেশি। হয়তো পর্যায়ে আছে, 6 মাস থাকলে এই পর্যায়ে উঠবে, কিন্তু যে যত বেশি থাকবে তার র্যাঙ্ক তত বেশি হবে, এরকমই আছে। যে যত বড় অ্যাডভোকেটের সহবতে থাকবে, এরকম আর কি। আপনি কি অ্যাডভোকেট? 6 মাস যিনি বললেন। না আমার, না না না, আমি বলি না। ও, এই আরেকজন এখানে মেসেজে বলছে আর কি।
আচ্ছা, তাহলে যারা জেনারেল শিক্ষিত বা কর্মক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, জড়িত এদের জন্য উচিত তাদের হবে জন্য হলো, উত্তম। হ্যাঁ উত্তম হবে যেমন মুফতি দেলোয়ার সাহেব হুজুরের কথা বলি। তো হুজুর একজন মানে যতটুকুই আপনি আইন নিয়ে পড়ছেন কিন্তু আপনার শেষ হয়েছে নাকি তা বলেন। শেষ হলে বুঝবেন। আমাদের তো অনেক অ্যাডভোকেট আছে, তো ওনারা বলেন 6 মাস না, 6 মাস একটা পর্যায়ে আছে আর কি। এই যে আপনার রানিং পড়তেছেন, ওই যারা দেখবেন বড় অ্যাডভোকেট আসাদ ভাই, দেখবেন আসাদ ভাই আমাদের আইএমএর স্টুডেন্ট, এবার শেষ করলেন। উনিও ওই যে মুর্শেদ অ্যাডভোকেট মুর্শেদ সাহেবের কাছে ছিলেন না কিছুদিন, কয় মাস, এরপর আরেকজনের কাছে কয় মাস, আরেকজন, এভাবে করে পর্যায়ক্রমে থাকতে হয় আমাদের যতটুকু জানা আছে। বাকি আমি তো না, যেহেতু আপনি আইন বিষয় পড়ছেন আর একটু খোঁজ নিলে, আমাদের কাছে যারা রিপোর্ট দিচ্ছে তারা এইভাবে দিয়েছে, লং টাইম থাকতে হয়, জি একজনের কাছে স্যার, কিছু মানে আর একজনের কাছে থাকে, এইভাবে করে। ওইটা মনে জি হয় স্যার, বার অ্যাডভোকেসি কাউন্সিল, যে এলএলবি জি পড়ার স্যার, পর। মানে বার কাউন্সিল স্যার, আমি আইন নিয়ে পড়ছি আর কি বর্তমানে। জি স্যার, জি বার কাউন্সিল পরীক্ষা দেওয়ার আগে মানে ওইখানে একটা রিকোয়ারমেন্ট থাকে যে আপনি কোন মানে আইনজীবীর মানে মানে আইনজীবীর কাছে আপনি শিক্ষানবিশ করেছেন। তো এইখানে অর্থাৎ সর্বনিম্ন 6 মাস করতে হয় আর কি। তো যখন ও সে মানে অ্যাডভোকেট মানে হয়ে যাবে, অ্যাডভোকেট হয়ে যায়, তখন সে কোন একটা সিনিয়র অ্যাডভোকেটের আন্ডারে মানে থাকে আর কি, এরকম। ও হ্যাঁ হ্যাঁ, যে এটা হইতে পারে, জি জি, এই যে সিনিয়রের আন্ডারে থাকে, ওইটাকে আমি মূলত ধরছি আর কি। আপনার ওই 6 মাস বললে তাহলে কিন্তু আবার হবে না, ঠিক আছে? ওই না 6 মাস না, ওটা ওই বাধ্যতামূলক থাকতে হয়। যে এবার সিনিয়রের আন্ডারে ও কিন্তু সহজে করতে হয়, একদম সিনিয়রের আন্ডারে থাকে থাকে শিখে শিখে উপর পর্যায়ে যেতে হয়। হ্যাঁ, তো হ্যাঁ, ওইরকম আর কি ওইটার জন্য ওইটাকে। সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, যে যত বেশি থাকবে তার মনে হয় তত একটু ভালো হবে। হ্যাঁ, জি স্যার। জি জি। এই হিসাবে আমি বলবো যারা ওই যে জেনারেল আছেন, আহ প্রফেসর হামিদুল ইসলাম সাহেব, নাম শুনছেন না? গত বছর ইন্তেকাল করেন, দোয়া করে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করেন। তো উনি এরকম ভাবে হাফিজি হুজুরের সহবতে থাকে, পুরো চমকাই দিচ্ছেন না পৃথিবীকে। হ্যাঁ, জি একজন জেনারেল হয়ে সে আল্লাহ তাআলা কত বড় খেদমত তার দ্বারা নিয়েছেন। তো এরকম ঢাকা ভার্সিটির জেনারেলদের ক্ষেত্রে, টিচার, হ্যাঁ ঢাকা ভার্সিটির টিচার, উনি ওনার কথা জি জি বলতেছেন। জি জি, ওনার কথা না না, বলতেছি। উনি জি বুয়েটের জি, টিচার। বুয়েটের টিচার ছিলেন, ঢাকা ভার্সিটি বুয়েটের ছিলেন। জি জি জি, তো ওনার কথা বলতেছি। তো এরকম জেনারেল দ্বারাও সম্ভব। তা আপনারা তো পুরো সময়টা দেবেন না, সেটা হলো যে মাঝে মধ্যে হুজুরের কাছে গিয়ে দিক নির্দেশনা, যেমন মুফতি দিলওয়ার সাহেবের কাছে ওরকম অনেক জেনারেল আসে, হুজুরের কাছে, হুজুর আমি কিভাবে করবো, হুজুরের বাসায় যাই, কথা বলে। অনেক সময় ছুটি আছে না, এরকম ছুটিগুলোতে গিয়ে গিয়ে এভাবে করে তাদের জীবনকে পরিবর্তন করতেছে। যে আমার খেয়াল হলো আপনারাও এরকম যদি করেন, একজনের আন্ডারে গিয়ে থাকে, তাহলে এটা ভালো হয়, পরামর্শ নেওয়া সার্বিক ভাবে। জি। যে জি যত ওস্তাদ, পরামর্শ মানে নিবে তার তত বেশি ভালো হবে। দেখবেন সাহাবায়ে কেরামের ভিতর আসছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে সোহবতে থাকছেন না। হ্যাঁ, অনেকে বেশি নিছে কম নিছে, এরকম যে যত বেশি থাকবে তার তত ভালো হবে। জি। জি ওস্তাদ, মানে আপনার উদাহরণ ঠিকই আছে। আমাদের আইনি যে পেশা আছে ওস্তাদ, এখানে জি জি মানে শিক্ষার কোনো শেষ নেই। মানে এই যে একজনের আন্ডারে আছে, মানে এই পেশাকে বলা হয় লার্নেড। মানে হ্যাঁ একজন হ্যাঁ আরেকজনের সাথে সম্পর্ক যুক্ত থাকবে আর কি, হ্যাঁ হ্যাঁ, এরকম। জি 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 জি, ওইটা মূলত দিনের ক্ষেত্রেও কিন্তু এরকমই। মূলত একজন হ্যাঁ, আরেকজনকে স্বীকৃতি দিবে, একজন আরেকজনের সাথে সম্পৃক্ত থাকবে, মূল বিষয়। অন্যথায় আলাদা আমি হয়ে গেলাম, তখন দেখবেন আমার থেকে অনেক ভুলভাল মাসালা বের হয়ে যাবে। কারণটা কি, আমার জি তো অন্য জনের সাথে কি নাই, সম্পর্ক নাই, বা আমি অন্য জনের মতটা আমি নেই না। হ্যাঁ, আপনি কোন জি জায়গায় আছেন? ওস্তাদ। ঢাকাতে? আহ, জি ওস্তাদ। ঢাকা কোন কোন জায়গা, হাইকোর্ট না সুপ্রিম না কোর্টে না কোন? ওস্তাদ, আমি হচ্ছি স্টুডেন্ট। ও মানে পড়তেছেন হ্যাঁ এখন? হ্যাঁ, আমি এবার সেকেন্ড ইয়ারে আছি। আহ, জি 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 জি। করবেন, অ্যাডভোকেট যারা আছেন মাঝে মধ্যে আমাদের এখানে আসে, তা আপনার শেষ হয়ে গেলে এখানে আসবেন, আমাদের ছাত্রদের মাঝে মধ্যে এই ল বিষয়ে মাঝে মধ্যে বক্তৃতা দেওয়ায় আর কি। ওই যে অ্যাডভোকেট আসাদ ভাই আমাদের আছেন, উনি আসেন জি, মাঝে মধ্যে, গত বছর আসছিলেন। এই বছরে দেখি ফোন করতে হবে। আমাদের মানে এমনিতে ক্যাম্পাসটা কি মিরপুর? আমাদের না, এটা হলো আমাদের ওখানে হলো আইটি সাইড, আর আমরা উস্তাদরা ক্লাস নিয়ে থাকেন হলো, এটা হলো কমলাপুর রেল স্টেশনের পাশে, মান্ডা শেষমাতা মুগদা ঢাকা, এখান থেকে। ওস্তাদ কি ওখানেই থাকেন? ওস্তাদ কেমন? জি জি, আমরা এখানে থাকি, জুবাইর সাহেব হুজুর, হুজুরের মাদ্রাসা এখানে, হুজুরের বাসা যদি উত্তরায়, কিন্তু হুজুর এখানে আসেন আর কি। ও, আলী হাসান সাহেব উস্তাদ, আমি, মুজিব সাহেব, শারাফত সাহেব, জুবাইর হাসান মুগদাতেই না? উস্তাদ, মামুন সাহেব উস্তাদ, সবাই। মানে মুগদাতেই। আপনার নাম কি যেন ভুলে গেছে, আমার নাম হলো আব্দুল ওয়াহিদ। জি, হ্যাঁ আমি মুগদাতে, আমরা মুগদাতে, আমাদের বাসা টাসা এগুলো মুগদাতেই, আমরা এখানেই থাকি আর কি। জি জি জি, আসলে এখানে পাবেন, আপনাদের দাওয়াত থাকলো।
ইনশাল্লাহ। জি আমাদের ওস্তাদ, মানে আপনি যে বিষয়টার কথা বললেন, আমরা জেনারেল পড়ুয়া যারা আছি ওস্তাদ, মানে আমি ছোট থেকেই মানে ক্লাস 5 থেকেই ওস্তাদ তাবলিগে যেতাম আর কি, ওই হিসাবে ইসলাম সম্পর্কে জানা মানা। তো ওস্তাদ দেখা যাচ্ছে কিছুদিন থাকলে পরে আবার আগের মতো হয়ে যায়, মানে নামাজটা ঠিক মতো পড়া হয় না, মানে কি একটা অবস্থা ওস্তাদ বলার বাইরে। এটা আমরা বলি সোহবতটা কিছুটা বলি ব্যাটারি চার্জের মতো। হ্যাঁ, আপনি যত সম্পর্ক রাখবেন তত দেখবেন আপনার ভিতরে ভালো একটা কাজ করবে, ভালো কাজ করতে ভালো লাগবে, নামাজ পড়বেন ঠিক মতো। আবার যখন দেখবেন হুজুরদের থেকে আলাদা হয়ে গেছেন, নিকট 6 মাস 1 বছর দেখা সাক্ষাৎ নাই, দেখবেন ওই ব্যাটারি চার্জ ফুরাতে ফুরাতে শেষ, এখন দেখবেন আবার আগের মতো হয়ে গেছে। এরকম হয় না? জি জি ওস্তাদ। ওস্তাদ। জি জি জি। এজন্য আমি বলবো যে আপনারা এখানে জুবাইর সাহেব হুজুর প্রতি শুক্রবার এখানে নামাজ পড়ান। হ্যাঁ, জুমার নামাজ। হ্যাঁ জুমার নামাজ পড়ান। তা আমি বলবো যে আপনারা হয়তো সকালবেলা আসলেন, আসে জুমার নামাজ পড়ে হুজুরের সাথে কিছু কথাবার্তা বললেন, আমাদের সাথে দেখা সাক্ষাৎ হলো, আবার চলে গেলেন। ইনশাল্লাহ। আমার মা পাশে বসে আছে, আমি বিয়ে করতে চাই, কিন্তু ওনারা বলে এখনো সময় হয় নাই। আমি অনার্স প্রথম বর্ষে, ব্যবসা করার জন্য টাকাও চাই সামর্থ্যবান হওয়ার জন্য, তারা বলে পড়ালেখায় মন দিতে। এ ব্যাপারে কি বলবেন? কি বলবো বলেন? বিয়ে করে ফেলো, হ্যাঁ, বিয়ে করে ফেলো। বিয়ে করে ফেলো। এটা ওস্তাদ, আসলে হ্যাঁ, যেহেতু একটা কথা আসছে, আমি একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে আপনাদের আহলিয়াতে আমার একটা বায়োডাটা দেওয়া আছে আর কি। জি জি তো রিসেন্টলি হচ্ছে একটা কি বলে সম্বন্ধ পাইছিলাম, কথাবার্তা হয়েছিল, এখন পেন্ডিং এ আছে আর কি, দোয়া করেন যেন হয়ে যায় জি ইনশাআল্লাহ। জি, সবাই দোয়া করবেন, অলিমা খাওয়াবেন ভাই। হ্যাঁ, ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। জি, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন খুব দ্রুত আর কি বিয়ে শাদীর ব্যবস্থা করেন। আসলে দেখেন বর্তমান অনেকে মনে করে যে বিয়ে শাদী দিলে মনে হয় লেখাপড়া হয় না, এটা ভুল ধারণা। বলেন বাংলা সারা পৃথিবীতে যারা বিশ্ব কাঁপাইছে তাদের দেখবেন আলাদা রিপোর্ট আছে, তারা কত বছর বিয়ে করছে। কেউ 15 বছর, কেউ 16 বছর, কেউ 18 বছর, কেউ এরকম যত আগে করছে, অনেকে দেখবেন ছোটবেলায় বিয়ে করছে, আছে না? তো এটা হলো ভুল ধারণা। আমি নিজে যখন দারুল উলুম দেওবন্দে পড়তাম, তো ওখানেও দেখছি আলেমদেরকে আগে বিয়ে দিয়ে দেয়, মেয়ে মেয়ের মতো লেখাপড়া করতেছে, ছেলে ছেলের মতো লেখাপড়া করতেছে, যার কারণে যে আমাদের দেশে যে খারাপিটা আছে, আপনারা যারা ভার্সিটিতে পড়েন তারা ভালো জানেন, নির্দিষ্ট কিছু স্থান আছে যেখানে কারোর পিতা মাতাকে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে ও বলবে যে জি আমি আর সন্তানদের আর কি পড়াবো না, আর এরকম না। তো এই জি যে যদি বিয়ে জি দিয়ে জি দেওয়া হতো, এটা এই জিনিসটা হতো না। যদি বিয়ে দেওয়া হতো এই জিনিসটা হতো না। অনেকে মনে করে বিয়ে দিলে মনে হয় কি, যেটা হাদিস থেকে পাওয়া যায়, সে তার রিজিক নিয়ে আসবে, সে তার রিজিক নিয়ে আসবে, আপনার জিনিস খাবে না। হ্যাঁ, আপনি বলেন আল্লাহ তো দেখবেন বলছেন যে অনেকজন সম্পদ আছে, দিয়ে সেদিন এক দিবে। ভাই বলতেছেন, উস্তাদ আমার একবার সংসারই চলতো না, বিয়ে করলাম, দেখে আল্লাহ বরকত দিয়ে দিল, দুইজনের রিজিক, পরে সন্তান হলো, যে বেতন আরো বাড়ে গেল, পর আরেকটা সন্তান হলো, বেতন আরো বাড়ে গেল। অটোমেটিক আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। কোন জায়গায় দেখছেন যে বিয়ে করার পরে স্ত্রীকে খাইতে দিতে পারে নাই, সন্তানকে না খাওয়ায় রাখছে, এরকম পাইছেন পুরো বাংলাদেশে? জি, জি না, আলহামদুলিল্লাহ। পান পান নাই। এজন্য আমি বলবো যে পিতামাতার উচিত হলো আগে বিয়ে দেওয়া। দেখবেন ওই পিতামাতাকে জিজ্ঞেস করা হয় যে আপনারা কত বছরে বিয়ে করছেন, ওরা বলবে কিন্তু ঠিক আছে, দেখবেন 14 বছর 15 বছরে। ভাই আমার কথা বিশ্বাস না হলে আপনার দাদা দাদি অথবা দেখবেন অনেকে না, খোঁজ নিবেন। সত্য, হ্যাঁ, সত্য সত্য না? এটা। জি। অথচ সেদিন এক বোন আমাদেরকে বলতেছে, উস্তাদ আমার বয়স 40 পার হয়ে গেছে, এখন আমার কয় যে বিয়ের বয়স হয় নাই, আরো চাকরি টাকরি করো দিলেন কিভাবে? তাহলে 40 বছর হলে আর জীবন আছে কয় বছর? একটা মানুষ বাঁচেই কয় বছর? হ্যাঁ, অথচ ওর পিতা মাতা ঠিকই খোঁজ নিলে দেখা যাবে 12-13 বছরে বিয়ে করছে, জি। দেখবেন। তো এই জিনিসটা বলবো যে বিয়ে আগে দিয়ে দেওয়া। অনেক আছে না যে মেয়ের মেয়ের মতো লেখাপড়া করবে, এর মতো লেখাপড়া করলো, আত্মীয়তা থাকলো, যাতায়াত থাকলো, এই কারণে আরো একাগ্রতা বাড়ে, আরো লেখাপড়া বেশি হয়। এই যারা বেশি চালাকি করতে চায় তারা আরো ফিতনায় পড়ে, যে প্রেম প্রীতি আরো এই দিক এই দিক সেই দিক থাকে। আর বিয়ে করলে বাস একবারে একদিকে মনোযোগ, বুঝতে পারছেন? আর এজন্য আমি বলবো যে সবার ক্ষেত্রেই আপনারাও যখন বড় হবেন, বড় বলতে কি বিয়ে শাদী করবেন, সন্তানাদি হবে, বিয়ের বয়স হবে, তখন এই জিনিসটা ফলো করবেন। বিয়ে শাদীর বয়স হয়ে গেলে বাস ওরকম দিনদার মেয়ে দেখে দিয়ে দিবেন, মেয়ে মেয়ের মতো লেখাপড়া করবে, এর মতো করবে। এটা ভুল ধারণা যে বিয়ে বিয়ে করলে কি হয় না, লেখাপড়া হয় না, এই জিনিসটা ভুল ধারণা। এই জিনিসটা আপনার ইতিহাসে জেনারেলদেরও দেখবেন। হুম, বিয়ে নিয়ে আরো কিছু বলবো, বললামই তো। বিয়ের কি ইয়ে হলে পরবর্তীতে ইনশাল্লাহ। যে আপনার প্রশ্ন করতে পারেন। সেদিন একটা ঘটনা আর কি, যদিও খুব মানে একটা কথা খুব ভালো লাগছে, বুঝতে পারছেন? একজন ছেলে বলতেছে, আব্বা আমারে বিয়ে দেন, আমার বিয়ের বয়স হয়ে গেছে, আমি ফিতনায় পড়ে যাচ্ছি। দেখবেন অনেক বাপ মা খারাপ, তারা কি বলে জানেন? প্রয়োজনে মানে খারাপ কাজ করো, তাও যেন বিয়ে এখন না করো। জি, কত বড় মারাত্মক গার্লফ্রেন্ড কথা হইতে বলছেন। পারে বলেন? আল্লাহ মাফ করেন। কিয়ামতের দিন একবার ইতে আছে, কিয়ামতের দিন বলবে
যে তুমি ওই যে অমুক জায়গায় জিনা করছো, অমুক পার্কে জিনা করছো, অমুক জায়গায় জিনা করছো। তো ইয়া আল্লাহ, আমি তো ওই পার্কে যাই নাই, যে জিনা কিভাবে করলাম? আমি ওই জায়গায় যাই না, আমি জিনা কিভাবে করলাম? তখন কি বলা হবে? যে তোমার মেয়ে, তোমার ছেলে বিয়ের বয়স হয়ে গেছে, তুমি বিয়ে দিয়েছিলে না, ওই জায়গায় জিনা করছিল, ওই জিনার গুনাহটা তারও লেখা হয়েছে, তোমারও লেখা হয়েছে। জি বুঝতে পারছেন? অমুক জি জায়গায় দেখা করছিল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ওই জিনার গুনাহটা তোমারও লেখা হয়েছে, ওরও লেখা হয়েছে। হ্যাঁ, এইভাবে করে পিতামাতার গুনাহ হবে। দরকার কি আমার? সেজন্য গুনাহ থেকে বাঁচার জন্য পিতামাতার উচিত কি? বিয়ে আগে আগে দাও। ও কি বলতাম, একটা ঘটনা। তো ছেলে বলে যে বিয়ে করবো, কেউ বিয়ে দেয় না, এই খাওয়াবে কি, এ খাওয়াবে কি? হ্যাঁ, তো কিছুদিন পর ওর বোনের বিয়ে হয়ে গেছে। বোনের কি হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে। তখন বলতেছে আব্বা আমারে বিয়ে দিতে হবে। তো বলছে না, বিয়ে দিলে খাওয়াবে কি? কয় আপু যে খানাটা খায় তো সেই খানাটা খাওয়াবো। কি বলছে, বুঝতে পারছেন কথাটা? আপুর জি আপু তো বিয়ে হয়েছিল না, ওই সময় আমার বাসায় খানা খেতো না, আমাদের বাসায়। এখন তো আপুর বিয়ে হয়ে গেছে, এখন ওই খানাটা বেঁচে থাকবে। তা আপু যে খানাটা খায় তো সেই খানাটা খাওয়াবো আমার স্ত্রীকে, এই আর কি। এটা ভুল ধারণা। এজন্য আমি বলবো যে পিতামাতার উচিত হলো এগুলো বিয়ে আগে দিয়ে দেওয়া। আজকে যে বর্তমান ফিতনা ফাসাদ, এগুলো এই কারণেই। হম। তো পিতামাতা তাহলে জিজ্ঞেস করবেন, পিতামাতা তাহলে আগে কেন বিয়ে করছে? ওই সময় ঠিকই বলবে যে ফিতনার কারণে আগে আগে বিয়ে করছে। তাহলে ফিতনার কারণে হলে তাহলে সন্তানকে আগে দিবে না কেন? আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করে দিচ্ছে সরকার। হ্যাঁ, শয়তান মূল আমাদের বিষয়টা হলো এটা জীবন পশ্চিমা থেকে, এটা পশ্চিমাদের থেকে আসছে। হ্যাঁ, এটা মূলত কাদের থেকে আসছে? পশ্চিমাদের থেকে আসছে। এরা হলো যে আগে মনে করেন কি করবে, জিনা ব্যভিচার এগুলো করবে, বিয়ের কোনো ধারধারি না, কেউ করলো করলো, না করলো না করলো, এইভাবে চলবে, একাধিক মেয়ের সাথে চলবে, মূলত এই বিষয়টা। আল্লাহ তাআলা মাফ করেন। আমিন। এই নসিহতটা কিন্তু আপনাদের জন্য মনে থাকে, আপনারা যখন আপনাদের সন্তানাদি বড় হবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, জি জি জি, ইনশাআল্লাহ উস্তাদ, আমাদের নিয়ত আছে সন্তান বালেগ হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দিবেন না ইনশাআল্লাহ। বালেগ হওয়ার সাথে সাথে না, মানে ওই আর কি মোটামুটি মানে একটু মোটামুটি আর কি চলতে পারে এরকম, তখন আবার ওই বোঝা টানতে পারবে না। যদি 12 বছরে দিয়ে দেন তাহলে আরো মুশকিল। মানে মোটামুটি এগুলো বুঝে ভালো মতো চলতে পারবে, এভাবে হলে দিয়ে দিবেন। এরকম যেন না হয় যে 30-40 বছর হয়ে গেছে, এটা যেন না হয়। ওরকম ভাবে মেয়েদেরও ক্ষেত্রে যে 18 বছর হয়ে গেছে, বাস ওই ক্ষেত্রে করা যেতে পারে। মেয়েদের 15 বছর হলেই তো ঠিক হয়ে যায়। হ্যাঁ ভাই, এবার মেয়েদের 15 বছর সরকারি কিছু নিষেধাজ্ঞা আছে, তো এই জন্য আর কি ওগুলো তখন বলা থাকবে না যাবে তো না। সরকার, হ্যাঁ, তখন সরকার থাকবে না। আসসালামু আলাইকুম উস্তাদ। আমলে রিয়া চলে আসলে কি করব? আমলে রিয়া চলে আসলে যে জিনিসটা করবেন, যে আপনি ওই কাজটা করার আগে নিয়ত করে নেবেন আমি আল্লাহর জন্য করতেছি, করার মাঝে নিয়ত করবেন আল্লাহর জন্য করলাম, করার শেষে করবেন আল্লাহর জন্য করলাম, তাহলে দেখবেন রিয়া আসবে না। জি ভাই। আসসালামু আলাইকুম। উস্তাদ, যে ওয়ালাইকুম আমার আসসালাম একটা রাহমাতুল্লাহ। মাসালা জানার ছিল, একটু যদি অনুমতি দেন। জি জি, বলেন ভাই। হজ, যারা হজ যাত্রী আর কি, হুম হুম হজে গিয়েছে আমার আম্মা আব্বা, তো সেক্ষেত্রে ওনারা মক্কায় যে অবস্থান করেছেন, সেটা হচ্ছে আপনার প্রায় 18-19 দিন মক্কায় একটি জায়গায় অবস্থান করেছেন। এখন এর ভিতরে ওনারা মদিনায়ও যান নাই বা অন্য কোথাও মুভ করেন নাই। তো হুম 17 18 দিন হবে অনুমানিক, অবশ্যই মানে সেটা 15 দিনের বেশি। হুম হুম পরে পরবর্তীতে ওখান থেকেই হজের আমল শুরু হয়ে গেছে আর কি, একের পর এক। হুম এখন আমি এই মাসালাটা জিজ্ঞাসা করলে কোনো কোনো মানে ওলামাগণ বলেছেন যে হয়তোবা এটা যে ওনার কুরবানি যদি নিসাব পরিমাণ টাকা থাকে, তাহলে ওনার হয়তোবা আহ, ওখানে দেখ বা বাংলাদেশে দেখ, ওনার কুরবানি দেওয়া লাগবে, কারণ এটা ওয়াজিব, কারণ উনি মুসাফির না মুকিম। হুম হুম। আবার কেউ কেউ বলেছেন না, হজরত অবস্থায় কুরবানি দেওয়া যাবে না। আসলে প্রকৃত মাসালাটা কি হবে? মুকিমের মাসালা ধরতে হবে ভাই, এটা সব জায়গায় না। উনি মুকিম না ওখানে, উনি কোথায় এইসব? মক্কাতে সে মুকিম না। যেই হোক, সেটা আমি গেলেও বা আপনি গেলেও কোন জায়গাতে যদি অবস্থান করেন কতদিনের, 15 দিনের বেশি নিয়ত করেন, তখন কি মুকিম হিসাবে ধরা হয় ভাই। হয়তো আরেকটা মত জি, থাকতে পারে ওই জিনিসটা, বাকি মুকিম হিসাবে সে কুরবানি দিবে। তাহলে হজে যে দম দেয় এর বাহিরে আর একটা কুরবানি দিবে মোট উনি? দুইটা আসে, দুইটা, জি জি জি, দুইটা আসে। একটা হলো মুকিম হওয়ার কারণে আসে, আর আরেকটা আসে হলো যে হজের যে দম, এটা আলাদা আসে। জি জি, দুইটা দিবে। তাহলে আর যেখানে কম, এটা যদি
মক্কায় অবস্থান না করে কিছু কিছু কাফেলা আছে দেখা যাচ্ছে মক্কায় আবার 15 দিন অবস্থান হয় না, মাঝে মদিনায় তখন ওই যে যায় অথবা অবকাশ অন্য আছে, কোথাও। তখন অবকাশ আছে যে কুরবানির ওটা না দেওয়ার অবকাশ আছে। তবে সাধারণত হাজিরা দিয়ে দেয়। একটা ছাগলের দাম কয় টাকা? এই 8 লাখ টাকা খরচ করে হজে গেছে, আর এই 10,000 12,000 টাকার জন্য একটা ই করে না, সাধারণত সবাই দিয়ে দেয়, দিয়ে দিলে তো আরো ভালো। বাকি না দেওয়ার অবকাশ আছে যদি মুসাফির হয়। জাযাকাল্লাহ। জি জি, আসসালামু আলাইকুম। ওয়া ইয়াক। উস্তাদ প্রতি এখানে শুক্রবার একটা জুমার প্রশ্ন, উস্তাদ মুগদায় জুমার নামাজ পড়ান? জি জি। উস্তাদ এই যে হজের বিষয়ে একটা প্রশ্ন ছিল, এখানে যে মুকিমের অবস্থা, এটা কি শুধু একটা সিটি কেন্দ্রিক, নাকি আমি এখানে যদি মক্কা থেকে অন্য জায়গায় যাই ওইটাও ধরা হবে, নাকি না, শুধু মক্কা মূলত থেকে মূল বিষয়টা হলো যে আমি আপনার ধরেন কথার কথা যশোরে বেড়াতে গেলাম, তা আমি যশোরে থাকবো এটা 18 দিন, এটা নিশ্চিত। হ্যাঁ, তবে মাঝখানে হয়তো এখান থেকে আমি ঝিনাইদহ যেতে পারি, অন্য জায়গায় যেতে পারি, এটা একটা সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে আমাকে ওখানে মুকিম হিসাবে ধরা হবে, যেহেতু আমি যশোরে থাকার নিয়ত করছি কয়দিন? 15 দিনের 18 বেশি? দিন। আর যদি এমন হয় যে আমি যশোরে প্রথম নিয়ত করলাম যে আমি 10 দিন থাকবো, থাকি আমি ঝিনাইদহ গেলাম, একদিন থাকবো, থাকি এবার নিয়ত করলাম যে আবার যশোরে ফিরে আসলাম, আবার নিয়ত করলাম, তাহলে কিন্তু আবার মুসাফির হিসাবে থাকবে। তো ওইরকম না, মূলত এই যে হজে যারা যায় তারা সাধারণত মক্কাতে গেলে একটা হোটেলে উঠে নিয়ত করে যে আমি এই যে 18 দিন বা হজের শেষ পর্যন্ত থাকবো। এর মাঝখানে হয়তো কোথায় গেলাম, এর মাঝখানে মদিনায় গেলাম আপনার বা অন্য জায়গায়, মদিনা। মদিনাতে বেড়াতে গেলাম, অন্য জায়গায় 1 দিন 2 দিনের জন্য আবার চলে আসলাম, কিন্তু মূল আসবাবপত্র আমার কিন্তু মক্কাতে আছেই। আমি কিন্তু মক্কাতে আবার থাকার থাকার ই করি, আমি ই করছি আর কি, এমন। তাহলে তো সে মুকিমই এখানে। হ্যাঁ জি 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 জি। সালাম আলাইকুম, উস্তাদ প্রতিবেশীর যে হক আমার বিষয়ক আর প্রশ্ন। জি 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 জি, বলেন। আসসালামু আলাইকুম, আরেকটা ওয়া- আরেকটা প্রশ্ন একটু মনে পড়লো হঠাৎ। আমার ফ্যামিলির ক্ষেত্রে ঘটনা ঘটছে আর কি, যে আমার এখন যেখানে পোস্টিং, সেখান থেকে আমার নিজের বাড়ি তো অনেক দূরে, এবং শ্বশুর বাড়িও প্রায় 60-65 কিলো, কিন্তু আমি পূর্বের কর্মস্থল থেকে যখন এই প্রায় 350 কিলোমিটার দূরে আসি, হুম, হুম, তখন আমার ফ্যামিলিকে শ্বশুর বাড়িতে রেখে আসি আর কি, কারণ শ্বশুর বাড়িটা হয়তো বা এখান থেকে একটু তুলনামূলক নিকটে। হুম, হুম। তো ওখানে অবশ্য তাকে, মানে আমার ইচ্ছা ছিল এখানে বাসা ঠিক হয়ে যাবে, কাজ ঠিক হয়ে যাবে, 1 সপ্তাহের ভিতরে নিয়ে আসবো, আনতে পারিনি। এরপরে আবার দ্বিতীয় সপ্তাহের ভিতরে চিন্তা করছি, তাও আনতে পারিনি। এখন আজকে তার এই যে 15 দিন চলে যাচ্ছে, কিন্তু আমার তো আসলে নিয়ত ছিল তাকে আনার, সেই হিসাবে মানে মুসাফিরের নামাজ পড়ছিল। এখন হয়তোবা তাকে আমি হয়তোবা এই আগামী সপ্তাহ মানে শুক্র শনিবারের ভিতরে নিয়ে আসবো, এখন এরকম একটা। এখন উনি কি মুসাফিরের নামাজ পড়বে, নাকি মানে কসর পড়বে, নাকি পুরো নামাজটা পড়বে? কসরই পড়বে। কারণ হলো এমন নিয়ত চেঞ্জ হয়েছে, মনে করেন আমি থাকার নিয়ত করলাম 10 দিন, কোনো একটা হাসপাতালে গিয়েছি, 10 দিন পর হলো না, আবার নিয়ত করলাম 5 দিন, হলো না, আবার নিয়ত করলাম 5 দিন। তাই আমি যত এরকম আস্তে আস্তে বাড়াইতে চাবো, তখন থেকে হলে কি মুসাফিরে ধরা হবে। কিন্তু যখন আমি নিয়তটা অগ্রিম 15 দিনের বেশি করে ফেলবো, তখন আর কি হবে না। ও মানে একবারে যখন নিয়ত করে ফেলবো তখন মুকিম হয়ে হ্যাঁ যাব। হ্যাঁ, জি 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 জি। মুকিম হয়ে যাওয়ার পরে যদি কোনো কারণে হুজুর না না 10 না দিন বা 8 দিনের মাথায় চলে আসি, তখন কি হবে, কোনো না গুনাহ না হবে না কিনা, যে পূর্বে না না কেন না, গুনাহ কসর হবে না। করিনি? না না, সমস্যা নাই। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্কুল লাইফ পর্যন্ত ইসলামিক অনেক কাজে জড়িত থাকতাম। এক ওয়াক্ত নামাজ কাজা হলে মনে হতো আমার দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে। এখন ভালো কাজ করার স্পৃহা পাই না, কিন্তু এখনো মনে কোনো ইচ্ছা করে একজন আল্লাহওয়ালা হই, কিন্তু কোনোভাবে হয়ে উঠছে না। উস্তাদ আপনাকে পরামর্শ দিন, আমি এই এমন জীবন হতে বের হতে চাই। আমি ঢাকা শ্যামলী থাকি। উস্তাদ, এর পাশে কি আমাদের আইএম এর কোনো সার্কেল আছে? ওখানে না, আমি আপনাকে বলবো শ্যামলীর থেকে নিকটে মুফতি দিলওয়ার সাহেব হুজুর। তা আপনি মুফতি দিলওয়ার সাহেব হুজুরের কাছে যেতে পারেন। হুজুরের কাছে দেখবেন অনেক জেনারেল, হুজুরের ওখানে দেখবেন সাপ্তাহিক মজমা হয়, ওই জায়গায় যাবেন, ওই জায়গায় জিকির আজগার হয়, হুজুরের কাছে পার্সোনালি হালাত আপনি বলবেন। আমি আপনাকে বলবো ওখান থেকে শ্যামলীর থেকে নিকট হবে মুফতি দিলওয়ার সাহেব হুজুর, ওখানে যেতে পারেন। ওস্তাদ রাজশাহীতে কি এরকম কিছু আছে? রাজশাহীতে আমাদের ওরকম নাই, খুঁজতে হবে যে রাজশাহীতে আল্লাহওয়ালা কে আছে। আপনি ওরকম দেখেন, রাজশাহী বড় মাদ্রাসা আছে না, ওখানে এরকম কোন পীর সাহেব ভালো ওরকম আছে কিনা, যার কাছে পরিবর্তন হয়, গেলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। রাজশাহী কোথায় বাড়ি আপনার? জি, রাজশাহী শহরে। রাজশাহী শহরে। জি। জি। উস্তাদ, কোন মাদ্রাসা, কোন জায়গায়? মুফতি দেলোয়ার হোসেন সাহেব মিরপুর 1, ওই আপনার কি বলে, কি দারুল আরশাদ? চিড়িয়াখানার দিকে। হ্যাঁ, চিড়িয়াখানা যাবার আগে মিরপুর 1, আকবর কমপ্লেক্স। মসজিদুল আকবর কমপ্লেক্স বলা হয়। আপনি মিরপুর 1-এ গিয়ে বললেই হবে, মিরপুর 1-এ গিয়ে বললেই হবে যে মসজিদুল আকবর বা আকবর কমপ্লেক্স যাবো। রিক্সা, যে কোনো রিক্সাকে বললেই রিক্সা চালক নিয়ে যাবে আপনাকে।
দারুর রাশাদে কেউ নাই আপনাদের? না, দারুর রাশেদ ওরকম নাই। দারুর রাশেদে সালমান শাহ হুজুরের কাছে যাইতে পারেন। সালমান শাহ হুজুর আমাদেরই মুরব্বী। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সাভারে কে আছেন? সাভারে তো আপনার জন্য আরো ভালো। সাভারে হলো মুফতি সালমান এই সালমান শাহ হুজুর সাভারে দেখবেন ইয়া আছে, কাকিয়া। সাভার কাকিয়াতে সালমান শাহ হুজুরের ওখানে মজমা হয় প্রতি মাসে। আপনি খোঁজ নিয়ে সাভারে যে কাকিয়াতে ওই জায়গায় যাবেন, প্রতি মাসে যাবেন সাভারে। জি ভাই। উস্তাদ, উস্তাদ হুম, হ্যাঁ বলেন। কমেন্টে আমি একটা চাচ্ছিলাম প্রশ্ন যে ছিল। এমন কিছু কথা বলেন যাতে আমাদের ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে সহজ হয় আর কি। এমন কথা। জি কি বললেন ভাই আরেকজন? মানে উস্তাদ আর কি ফজরের নামাজে খুব অলসতা লাগে আর কি। কমেন্টে একজন প্রশ্ন করছিল প্রতিবেশীর হক নিয়ে, ওই যে 40 ঘর 40 ঘর। আমি নিয়ত করার পর টানা 6 মাস গোনা থেকে বেঁচে থাকতে পারি, তার কি কোনো আমরা গোনা লিপ্ত হয়ে পড়ি? তবে নামাজ ঠিকই কন্টিনিউ করি, কিন্তু ছটফট লাগে, নামাজ পড়তে মনোযোগী হতে পারি না, কারণ অবস্থা থেকে বেঁচে থাকতে চাই। ওরকম ওই আলেমদের সাথেই করবেন আর কি। ওরকম মাঝে মধ্যে যাবেন, দেখবেন পুরো পরিবর্তন হয়ে যাবে। হুম। প্রতিবেশীর হক নিয়ে এত ঘর কাউন্ট করে সম্পর্ক থাকে না। হাদিয়া দেওয়ার ক্ষেত্রে তো অর্থাৎ সম্পর্কের জায়গা হয়তো মেনটেন করা হয়, বাকি ঘরগুলো মনোযোগ হয় না। এখানে আসলে 40 ঘরে ওইভাবে বলা হয়ে থাকে, আপনি যতটুকু পারলেন আপনার সামর্থ্য অনুযায়ী তাদের সাথে যোগাযোগ রাখা, তাদের সাথে কথাবার্তা বলা। এই আত্মীয়তার হক বলতে বা প্রতিবেশীর হক বলতে সবাইকে আবার খাওয়াইতে হবে বিষয়টা এমন না। কিছু আছে যে তাদের সুখে দুঃখে পাশে দাঁড়ানো, কেউ মারা গেলে তাদের জানাজায় শরীক হওয়া, ইত্যাদি ইত্যাদি অনেক হক আছে। এগুলো আপনারা আই ফতোয়াতে জেনে নেবেন। প্রতিবেশীর হক সংক্রান্ত আই ফতোয়াতে আপনি প্রশ্ন করবেন, আই ফতোয়া থেকে জেনে নেবেন ইনশাল্লাহ। জি, আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? জি ওস্তাদ, আরেকটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি। প্রশ্নটা হচ্ছে যে আমরা হচ্ছে যে যখন সূরা আর রহমান পড়ি তখন তো হচ্ছে যে এরকম আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এই দুইটা আয়াতের মধ্যে একটু জানতে চাচ্ছিলাম। এখানে প্রথমে বলতেছে যে খালাকাল ইনসান, মানে আগে মানুষ এগুলো সৃষ্টি তাফসীর করছেন। সংক্রান্ত ভাই, এগুলো আমরা না করি, এগুলো আমরা পরে জানবো। হ্যাঁ, সামনে আচ্ছা আপনি জি। পড়বেন। জি জি, জি এগুলো তো জি। এই প্রশ্ন আর কি, এমনি কোনো মাসলা মাসাইল হলে বলেন। এগুলো আমরা সামনে উস্তাদ, আছে আসসালামু আমাদের। আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। উস্তাদ, আমি পঞ্চগড় থেকে বলছি। তো পঞ্চগড়ে ভালো কোনো আলেম আছে কিনা, আপনাদের পরিচিত, বা আপনার এদিকে আসেন কিনা, যাদের সহবত পাওয়া সম্ভব হবে? যেহেতু এখানে না, অনেক কাদিয়ানি থাকে, কাদিয়ানির ব্যাপারে কোনো মেহনত করা হয় কিনা? পঞ্চগড়ে আমাদের অবশ্যই আছে। ওখানে কে কে আছে এটা আমার পরেই করতে হবে। হ্যাঁ ভাই, এমনি আপনি একটু খোঁজ নেন ওখানে বড় মাদ্রাসা কি আছে ওখানে, ওখানকার শাইখ যিনি আছেন বা এরকম কিছু পান কিনা একটু দেখেন। তারপরও আপনি আমাদের সাথে যোগাযোগ করেন বা একসময় ঢাকাতে আসেন, মুফতি জুবার সাহেব হুজুরের সাথে দেখা করে হুজুরকে বললেন হুজুর ওই এলাকায় কেউ আছে কিনা, হুজুরের কাছ থেকে করে নিলেন। হ্যাঁ ভাই। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি। যে ওস্তাদ একটা প্রশ্ন ছিল। জি জি বলেন ভাই। আচ্ছা, যারা ডাক্তার তারা কি মানে যারা ওষুধ কোম্পানি আছে ওদের সাথে যদি বায়াস না হয়, সাপোজ ওরা যে হাদিয়া গুলা দেয়, মানে উনি হয়তো প্রেসক্রিপশন করার সময় সঠিক ওষুধগুলাই উনি লিখলো, কিন্তু ওষুধ কোম্পানি যে গিফট গুলা দেয়, ছোট ছোট যে গিফট গুলা, মানে বায়াসনেস ছাড়া এই গিফট গুলা কি রিসিভ করতে পারবে কিনা, এটা কি মানে ঘুষ হবে নাকি এজ ভাই ইউজুয়াল এমনি ভাবে ওই রিসিভ? যে প্যাড দেওয়া, কলম দেওয়া, ওদের লিফলেট এগুলো নিতে পারবে, কিন্তু বড় ধরনের কোনো হাদিয়া নিতে পারবে না। আরো ফ্রিজ, কিছু মোটরসাইকেল, গাড়ি, টাকা পয়সা, কুকারিজ টাইপের না 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 ওইগুলো আরো নিবে কিছু? না। না 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 ওইটা নিবে না। ওইগুলো নিতে নিতে আস্তে আস্তে এটা অনেক ঘটনা, কয়েকদিন ভাই এই রমজানের আগেই হলো না কাহিনী, ডাক্তার আর এর ভিতরে মারামারি হলো না, রমজানের আগে ঘটনা ঘটছে না, এগুলো ঘুষের পর্যায়ে চলে যাবে। হ্যাঁ
ওই কোকোরাইজ বিভিন্ন যে প্লেট টিলেট এগুলো আস্তে আস্তে দেখবেন আস্তে আস্তে আপনার বেঁধে ফেলবে। এখন আপনি করতেছেন কিন্তু পরে দেখবেন আপনারা বেঁধে ফেলবে, এটা এমন আর কি, এগুলো পরিহার করা চাই। আমি একটু কথা বলতে যাচ্ছিলাম ওস্তাদ, যে সরকারি বিধিমালায় সম্ভবত আছে 25,000 না কত টাকার উপরে যেন কোনো উপহার কারো কাছ থেকে গ্রহণ করা যাবে না, এখানে একটা বিধিমালাই আছে। এটা সেক্ষেত্রে সরকারি, ফ্রিজ বা হ্যাঁ হ্যাঁ, এগুলো তো সরকারি দিক আসলে থেকে হলো আইনগত ভাবেই মানে অবৈধ। আইনগতভাবে অবৈধ। আর দ্বিতীয় বিষয়টা হলো এটা হলো ঝামেলা আছে, এটা নিবেন আপনি, নিলে হলে এটা ঝামেলা আছে। যারা ডাক্তার, আপনি তো ডাক্তার, আপনি ভালো বুঝেন। কোথায় থাকেন ভাই আপনি, কোথায় চিকিৎসা দেখেন? জি একজন ফোন দিলেন না? জি জাস্ট 1 মিনিট একটু। ওস্তাদ আসসালামু আলাইকুম। ও আপনি কোথায় থাকেন, কোথায় রোগী দেখেন তা বলতেছি। একজন ডাক্তারি করলেন না? আসসালামু আলাইকুম। ওস্তাদ আমার জি একটা ওস্তাদ, প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, জি একজন ডাক্তার, কে বললেন ডাক্তার? আপনি মনে হয় আমাকে মেনশন করছেন। আমি হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়াশোনা করা, আমি ডিবিএম ডাক্তার। ডিবিএম হচ্ছে ভেটেরিনারিয়ান আর কি। তো আমি জব করি ওইখানে। আমাদের দেখা যাচ্ছে অনেক মেডিসিন কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করেন। ও জি জি, এই ক্ষেত্রে বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম। ওগুলো পরিহার করবেন, এগুলো দরকার নেই, এগুলো আস্তে আস্তে এই পর্যায়ে নিয়ে যাবে। হ্যাঁ জি, আসলে জাযাকাল্লাহ আমার খাইর। বাসা চট্টগ্রাম, পোস্টিং যশোর। এখন আমি বাসায় যখন ছুটি যাই 6 দিন অথবা 9 দিনের, তখন কি কসরের নামাজ পড়ো? বাসায় গেলে আপনার কসরের নামাজ না, বাসায় মানে আপনার জন্মস্থান, ওখানে আপনার পুরো নামাজই পড়তে হবে। আপনি পথের ভিতরে যতটুকু থাকেন ততটুকুর ভিতরে আপনি কি করবেন? জি ওস্তাদ তাজকিয়া মানে আমি পরিশুদ্ধ করা। যশোরে আপনাদের পরিচিত কোনো আলেম আছে? যশোর কোথায় থাকেন, যে একটু কথা বলেন, যশোর কোথায় থাকেন? ওস্তাদ জি জি ওস্তাদ, যশোরে বেনাপোল সাইডে আছে। অত অনেক ওইদিকে বেনাপোল সাইড আমার জানি না। যশোরে হলো একজন আল্লাহওয়ালা আছেন, মুফতি মুজিবুর রহমান সাহেব, যশোর শহরে। তা আপনি যদি সময় হয় ওনার সাথে যোগাযোগ রাখতে পারেন। বাকি আমাদের সাথে দাওয়াতি কাজ করে এমন না, উনি আমার উস্তাদ, আমি যশোর দরটানায় পড়ছি। আর উনি হলো আর কি পীর, মানে কি বলে আত্মশুদ্ধি করে এরকম আর কি, ওনার কাছে মুরব্বী আর কি বলতে পারে আমরা, উনি মুরব্বী। জি যশোরের কোথায়? যশোর একবারে মেন টাউনে, যশোর দরটানা। দোয়াটানা মাদ্রাসা। আচ্ছা, আমি যশোর বিমানবন্দরে আছি হুজুর, বিমানবন্দর থেকে তো নিকটে, যশোর বিমানবন্দর থেকে কিন্তু নিকটে, যশোর বিমানবন্দর থেকে নিকটে। মুফতি মুজিবুর রহমান সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন আত্মশুদ্ধির জন্য বা আহ, ওস্তাদ আমার একটা প্রশ্ন ছিল। জি জি ওস্তাদ অনেকেই আছে যে সঞ্চিত টাকা দিয়ে ওস্তাদ ওই যে আহ, আমরা যে চাষ করি, চাষের জমি ওস্তাদ বন্ধক নেয়। বন্ধক নেওয়ার পর দেখা যাচ্ছে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে বন্ধক নেওয়ার পর এই জমিটা অন্য একটা চাষিকে দিয়ে দেয়। তো এই চাষিটা বাৎসরিক কিছু টাকা দেয়, যেমন 5,000 10,000। ওস্তাদ এটা কি হারাম? বন্দুক নেওয়ার পরে ওইটা নেওয়া হয়তো হারাম। হুম, তাহলে ওস্তাদ মানে ইসলামের সঞ্চয় বিষয়টা কিভাবে তাহলে মেনটেন করব? যে সঞ্চয় বিষয় আমাদের বলতে? কাছে মানে যেমন আমার কাছে কিছু টাকা আছে কিন্তু ব্যবসা করার সুযোগ নেই, আমি চাচ্ছি এটা একটা নিরাপদ জায়গায় থাকুক, প্লাস আমার কিছু টাকা আসুক। যেমন এই ক্ষেত্রে ওস্তাদ জমি যে বিষয়টা বললাম এটা ইজারা নেবেন, মানে জমিটা বর্তমান ইজারা নেবেন। জি মানে কত ইজারা নেওয়ার আপনার পর যদি টাকা থাকলে আপনার কত রকম কাজ আছে, আপনার শুধু আপনার টাকা আছে, কত কাজ পড়ে আছে, বৈধ কাজ। আপনি এলাকায় গরু কিনে দিতে পারেন, গরু কিনলে বেশি লাভ জানেন। আমাদের বাড়ির পাশে একজন আছে, ওর এখন 30টা গরু মানুষের বাসায়। তো গরু কিনে দিতে পারেন কাউকে, অথবা কাউকে পরিচিতর ভিতরে ফ্রিজ কিনে দিয়ে তাকে একটু বেশি দামে নিতে পারেন বৈধ পন্থায়। এরকম কত জায়েজ কাজ আছে টাকা বৈধ পন্থায় লাগানো। টাকা বেশি থাকলে একটা জমি কিনে রাখি দেন, ফেলে রাখেন জমি কিনে। এই জমিটা দেখবেন সেদিন আমাদের একজন কিনছে 20 লাখ টাকা এই 6 লাখ টাকা দিয়ে 20 সালে। এখন ওই জমিটার দাম হলো 20 লাখ টাকা। তাহলে 14 লাখ টাকা শতাংশ প্রতি লাভ। বুঝতে পারছেন? কত অনেক পদ্ধতি আছে ভাই। আপনার টাকা কম থাকলে আপনি গরু কিনে দিতে পারেন এলাকায়। এই আসসালামু মাসলা আলাইকুম মাসাইল আচ্ছা জি পরবর্তী আমার কাছে গরু জেনে নিন।
এই মাসলা মাসাইল গুলো আমার থেকে পরবর্তীতে আপনি ব্যক্তিগতভাবে এগুলো বলতে হলে আবার অনেক সময়ের ব্যাপার, আমার থেকে জেনে নিন ইনশাল্লাহ। হ্যাঁ, জি জি আসসালামু আলাইকুম উস্তাদ জি, গরুর কথাটা বলে একটা মাসালার কথা একটু স্মরণ হলো আমার, যদি অনুমতি দেন। জি 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 গরু যদি আমি কাউকে ফ্যাটেনিং গরু মানে যেটা মোটা তাজাকরণ গরু কিনে দেই কাউকে, হুম, হুম। এক্ষেত্রে আসলে তার সঙ্গে আমার লেনদেন বা লভ্যাংশ ও মানে বন্টনটা কেমন হবে শরীয়তের দৃষ্টিতে, এটা কিভাবে, বা আমি গরুর কোন কোন বিষয়গুলো দেখবো আর সে কোন কোন বিষয়গুলো দেখবে, এগুলো এগুলো একটু জানা পরবর্তীতে, দরকার এগুলো ছিল। এগুলো পরে আমার সাথেই করেন ভাই। এগুলো কিছু মাসালা আছে, কেউ কেউ বলছেন জায়েজ, কিছু কিছু জায়েজ পদ্ধতি আছে, আবার এই পদ্ধতি আছে। সবচেয়ে জায়েজ পদ্ধতি এমন একটা পদ্ধতি আমি বলি, সেটা হলো আমি গরু কিনলাম 50,000 টাকা দিয়ে। গরু কিনলাম কত দিয়ে? 50,000 টাকা দিয়ে। এরপর আমি একজনের কাছে বিক্রি করলাম বাকিতে, যে ভাই গরুটা আপনি পুষেন, আপনি হলো পুষে দিবেন, মানে পুষবেন আপনার, তা আমি এই গরুটা 1 বছর পরে আমি 70,000 টাকা নিব, আর বাকি যা হবে এটা আপনার। তা আপনার কাছে 70,000 টাকায় বাকিতে বিক্রি করলাম। কিনছো কয় টাকা দিয়ে? এখানে বলা হয় যে বাকিতে বিক্রয়, এটা কি বলা হয়? বাকিতে বিক্রয়। তাহলে আমি তার কাছে 70,000 টাকা বিক্রি করলাম, এখানে আমার 20,000 টাকা লাভ আসলো। আর সে গরুটা পালতে পালতে এক সময় 1 লাখ টাকা বিক্রি করলো, 1,10,000 বিক্রি করলো, বাকি টাকাটা তার। আরো অনেকগুলো পদ্ধতি আছে। আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন, ওগুলো এখন সব বলতে গেলে দেখা যাচ্ছে যে অনেক। আপনি যদি এই মাসালা করতে চান, আইফতোয়াতে জিজ্ঞেস করতে পারেন, আমাদের যে আইফতোয়া ওয়েবসাইট আছে এখানে জিজ্ঞেস করতে পারেন। জাযাকাল্লাহ। জি 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 আসসালামু আম- আলাইকুম ওস্তাদ। আমরা খুবই অল্প সময়ের প্রশ্ন উত্তর নিব। হ্যাঁ, আমাদের সময় প্রায় শেষের দিকে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। ওস্তাদ আমি যখন কলেজে উঠি তখন মানে যে কলেজে ভর্তি হয় আমি ব্যতীত আমার দু একটা মেয়ে ফ্রেন্ড ছিল, তখন তারা ভর্তি হয়। তো জি তখন কলেজে যাওয়া প্রাইভেট, মানে আমি যে কলেজে ভর্তি হই তখন আমার মেয়ে ফ্রেন্ড ছাড়া সেখানে পরিচিত কেউ ছিল না, হ্যাঁ দু একটা। তো প্রাইভেটে যাওয়া, কলেজে যাওয়া প্রায় মানে বাসায় কাছাকাছি, তো একসাথে যাওয়া আসা হতো। তো যখন আমি মোটামুটি ইসলামের পথে আসি, নামাজ কালাম পড়া শুরু করি, তখন থেকে মানে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করা মোটামুটি ভাবে বাদ দিই, দেখা হলেও কথা বলি না বা একটু এড়িয়ে চলার চেষ্টা করি। তো এক্ষেত্রে যে তাদের সাথে কথা না বলে প্রয়োজন ছাড়া এড়িয়ে চলি, তো এক্ষেত্রে আমার কি কোনো গুনাহ বা কোনো কিছু আপনি তো হবে? এড়াই চলবেন, এ জায়গায় কথা বলার কি হবে? আপনি তো এড়াই চলবেন। যে হ্যাঁ, এই জন্য বুঝতে পারছেন, এটা তাদের সাথে কথা বলার তো অনুমতি নাই। একান্ত খুব জরুরি যদি প্রয়োজন হয় সেটা ভিন্ন কথা, তাও ফিতনার আশঙ্কা না থাকলে। হ্যাঁ, তাদের দিকে তাকানো যাবে না, অন্যদিকে তাকায় কথা বলতে হবে। জি জি ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত আজকে। আরেকজন প্রশ্ন করছে, ওটা আপনাদের আমাদের ওয়েবসাইটে প্রশ্নটা করবেন। হ্যাঁ, যে উস্তাদ আমার প্রশ্ন হলো দুইজন সাবালক ছেলে মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়, এটা আইফতোতে জিজ্ঞেস করবেন আমাদের, ওখানে দলিল ভিত্তিক উত্তর দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। যে আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? আচ্ছা জি, আজকের প্রশ্নোত্তর পর্বটাই খুবই ভালো লাগছে। আহ, তো যাক আমরা কি জাযাকুম। এরকম প্রশ্নোত্তর পর্ব কি প্রতি সপ্তাহের রবিবারে হ্যাঁ পাবো? হ্যাঁ, জি জি প্রতি সপ্তাহে রবিবার ইনশাআল্লাহ। হ্যাঁ? আচ্ছা, জি জি ঠিক আছে। জি, জি, ঠিক আছে তাহলে এই পর্যন্ত। ঠিক আছে, আসসালামু আলাইকুম আর ওয়া বাকি রাহমাতুল্লাহ। প্রশ্ন আরো যারা আছে এটা আইফতোতে জিজ্ঞেস করবেন, এরপরেও যদি প্রশ্ন থাকে আগামী দর্শে ইনশাআল্লাহ। আগামী আমাদের রবিবার আবার এই প্রশ্নোত্তর দর্শটা হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।